কুড়িগ্রামের দুর্গম জনপদ এখানকার চরাঞ্চলগুলো। চরের বেশিরভাগ মানুষই যাত্রাপুর আসে তাদের সাপ্তাহিক বাজার ঘাট করার জন্য। আজ আমরা এই যাত্রাপুর ঘাট থেকে রওনা দিতে চাই পোড়ার চরের উদ্দেশ্যে। আজ হাটবার হওয়াতে এই যাত্রাপুর ঘাট নৌকায় একেবারে ছেয়ে গেছে। ঘাটে পা ফেলার মতো জায়গা নেই, শুধু নৌকা আর নৌকা। এই দৃশ্য দেখে বর্ষাকালে গ্রাম বাংলার সেই চিত্রই মনে পড়ে যায়। এই ঘাটের সকালের দৃশ্য ছিল একরকম, বেলা বাড়তেই দৃশ্যপট পুরোই অন্যরকম হয়ে গেছে। খুব সকালেই এই কুড়িগ্রামের বিভিন্ন চরের মানুষজন তাদের চরে ফিরছে কুড়িগ্রাম সদর বা অন্যান্য উপজেলা সদরে তাদের যে কাজ ছিল সেখান থেকে। তাদের এই চলাফেরা দেখে মনে হচ্ছে যেন যাযাবর কোনো গোষ্ঠী এক স্থান থেকে অন্য স্থানে তাদের তাঁবু স্থানান্তরিত করছে। কাকাকে জিজ্ঞেস করলাম, এত সকালে কোথা থেকে ফিরলেন? কাকা উত্তরে বললেন, বিকেলে যাত্রাপুর থেকে চরগুলোতে যাবার জন্য কোনো নৌকা নেই। যদি কারো জরুরি প্রয়োজনে যেতে হয় তাহলে নৌকা রিজার্ভ করে যেতে হবে। সে অনেক খরচ, আমাদের মতো গরিবদের কাছে সেটা বিলাসিতা মাত্র। তার এই কথার মানেটা কিছুটা হলেও বুঝতে পারলাম যে কতটা দুর্বিষহ আর কষ্টের জীবন তাদের। ইচ্ছে হলেই কোথায় যাবার কোনো সুযোগ নেই এই চরের মানুষজনের। এই চরের মানুষেরা কতটা কষ্ট আর হতাশার মাঝে বেঁচে থাকে সেটা এই কাকার কথার মাঝেই স্পষ্ট ফুটে উঠল। কাকা ক্যামেরা দেখে মন খুলে তার কষ্টের কথাগুলো আমাদের কাছে ব্যক্ত করল। গতকালকে ঢাকা থেকে রওনা দিছি, গতকালকে আসছি। আপনারা কয় দিনের ইয়েতে গেছিলেন? 3 দিনের। আজকে 4 দিনের দিন সেই চরের উদ্দেশ্যে রওনা দিছেন। এই কদিন ওই কত লোক গেছিলেন কাকা? একটা আইডিয়া করে বলবেন। হ্যাঁ, শত শত চর আছে কুড়িগ্রামে, মোটামুটি 500-1000 তো গেছেন। 500-র নিচে না। এখন আবার সেই এই গাট্টি বস্কা এই যে মাথায় করে এখন আবার চরে ফিরছেন, তাই না? নৌকা কি আপনাদের নিজস্ব ভাড়া করা আছে? মরুভূমির বেদুইনদের মতোই এদের সর্বত্র হেঁটে চলা, এক জায়গায় থেকে অন্য জায়গায়। এরা মাথায় করে সকল জিনিসপত্র নিয়ে এক জায়গায় থেকে অন্য জায়গায় এভাবেই চলাচল করে থাকে। এই চরের মানুষের বাস্তবিক জীবন, তাদের বেঁচে থাকা, চলাফেরা সব কিছু বুঝতে হলে আপনাকে এই চরে আসতে হবে। একদম কাছে থেকে দেখতে হবে তারা কতটা কষ্ট আর দুঃখ নিয়ে বেঁচে রয়েছে এই যাযাবর জীবনে। এই কোন চরে থেকে গেছিলাম? আমরা গেছিলাম জাহাজালগা দইখোয়া থেকে। চরের নাম কি? দইখোয়া। দইখাওয়া চর। দইখোয়া জাহাজালগা। দইখাওয়া জাহাজালগা চর থেকে। আপনারা ওখান থেকে ওই চর থেকে মোটামুটি কতজন লোক গেছিলেন? এই মোটামুটি প্রায় 50-60-100 মতন হবে আর কি। 100 মতো লোক ওখানে গেছেন। মোটামুটি যা আল্লাহ পাক শিক্ষা দিছে বা শুনলাম, অর্জন জ্ঞান যে আল্লাহ পাক ধরে রাখতে পাই তাতে কামিয়ে গেলি হাসিল করতে পারবেন। যদি না পাই তার তো শেষ। এই যে হাতে দেখতেছি, এটা কি কিনলেন? এটা রুটি বানানোর জন্য? রুটি বানানোর জন্য। আর কাকা ওইটা কি বাসা থেকে নিয়ে গেছিলেন না কিনে নিয়ে আসলেন? কিনে নিয়ে আসলেন। কম্বল কম্বল কত নিছে কাকা? 250 টাকা। কবে পাইছেন? আপনারটাও মনে হয় কিনছেন, আপনারটাও 250। তো এখন সেই জাহাজালগা চরে যাবেন? ওই চরের বাড়ি ঘর কি সনের তৈরি না টিনের তৈরি? সনের আছে, টিনের তৈরি আছে, টিনের। তো এখান থেকে যাইতে কত সময় লাগে জাহাজালগা চরে? এখান থেকে বর্তমানে পানি নেই তো নদীর মধ্যে, তাও আর কি 1-1.5 ঘন্টা লাগে। 1-1.5 ঘন্টা লাগবে। আপনাদের সাথে গেলে ওই চরে যেতে পারবো? হ্যাঁ, পারবো।
আচ্ছা চলেন। কেন আপনাদের নৌকা ছেড়ে দিচ্ছে? কোন চরে থেকে আসছেন আপনারা? নারায়ণপুর চর। এই যাত্রাপুর ঘাট কুড়িগ্রাম সদর, উলিপুর এবং নাগেশ্বরীর প্রবেশদ্বার বলা যেতে পারে, কারণ এখান দিয়েই সকল মানুষ নৌকা করে এই ঘাটে এসে তারা তাদের কাজ এবং কেনাকাটা শেষ করে। সকালবেলা থেকেই ঘোড়ার গাড়ি করে চরে মালামাল নেবার কাজ শুরু হয়ে যায়। যাত্রাপুর বাজার থেকে যাত্রাপুর ঘাট পর্যন্ত ঘোড়ার গাড়িতে যাতায়াত করা যায়, কিন্তু খেটে খাওয়া মানুষগুলো পায়ে হেঁটেই এই পথটুকু পাড়ি দেয়। আমরা তাদের সাথে হেঁটে হেঁটেই এই নদীর ঘাটে এসে পৌঁছলাম। এই ঘাটের নাম কি? যাত্রাপুর ঘাট। এটা হলো যাত্রাপুর ঘাট। এই ঘাটে থেকে কোন কোন চরে যাওয়া যায় এখান থেকে? বিভিন্ন ধরনের চরে যায়। মানে এই যাত্রাপুরের ঘাট থেকে বিভিন্ন চরে যাওয়া যায়, এইদিকে যে চরগুলো আছে সব চরে যাওয়া যায় এখান থেকে। সব চরে যায়। নদীর পাড়টায় যে ভেঙে যাচ্ছে, এখান থেকে কিন্তু প্রচুর ভাঙন হচ্ছে। এই যে পুরাটা এই যে সাইডে দেখেন, এই যে ভাঙতেছে। একটু আগে এখান থেকে কয়েকটি মাটির অংশ নদীতে বিলীন হলো। বর্ষাকাল হোক কিংবা শুকনো মৌসুম, সবসময়ই এই নদীর পার কিন্তু একটু একটু ভাঙতেই থাকে। নদী ভাঙনের কারণে এই দোকানপাটগুলো কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে উপরের দিকে। সকালবেলায় যাত্রাপুর ঘাট থেকে বিভিন্ন চরের উদ্দেশ্যে এই নৌকাগুলো ছেড়ে যায়, তাই তো সকলেই সকাল সকাল এসেই এই ঘাটে উপস্থিত হয়েছেন তাদের নির্দিষ্ট চরে পৌঁছাবার জন্য। এই সোহেল ভাই অত্যন্ত ভালো একজন মানুষ। সে এই চরে যেতে আমাদেরকে নৌকা ভাড়া করতে অনেকটা সাহায্য করলো। তো ভাই আপনি কোথায়, এখানে কি কি করেন? আপনার কাজ কি? আমার কাজ হলো নৌকা চালাই আমি। নৌকা চালান? আপনারও নৌকা আছে? জি। কি বড় নৌকা? বড় লোক সাদা লোক। এই যে ঘাটের যে নৌকাগুলো, এর মধ্যে একটা নৌকা আপনার, তাই না? জি জি। কাকা আল্লাহকে কি জোরে ডাকলে আল্লাহ বেশি শুনে, না আস্তে ডাকলে বেশি শুনে? সবটাই শুনি। সবটাই শুনে। হ্যাঁ। তাহলে আস্তে ডাকলেও সমস্যা নাই নাকি? হইয়া থেকে করা হারেন। রাইট রাইট। মনে মনে ডাকলেও কিন্তু তিনি শুনে, সব সময় কিন্তু চিৎকার করলে আবার শুনে কিনা? হ্যাঁ আল্লাহ কি তো না কানে হন না। রাইট। আল্লাহ তো ঠসা না, মনে মনে বললেও এটা শুনে আলায় বেশি শুনো। বেশি শুনে। পানি তলে যেটা করবে হেউটো করবে। সেইটাও শুনে, মনে মনে যেটা বলবেন ওইটাও শুনবো। সকালবেলা এই পথ দিয়ে অনেক মানুষ তাদের চরের দিকে যাত্রা করেছিল গ্রামগঞ্জের তাদের বিভিন্ন কাজকর্ম শেষ করার পর। দুপুর গড়াতেই চরের মানুষগুলো তাদের হাট বাজার শেষ করে ফিরে যাচ্ছে তাদের নিজ নিজ চরে। আমরা আবারও আসবো এই যাত্রাপুর ঘাটে। আজ পোড়ার চরের মানুষের সাথে কাটিয়েছি কিছু সময়, শুনেছি তাদের সুখ দুঃখের কথা। চলুন ঘুরে আসি পোড়ার চর থেকে। পোড়ার চরে যাবার জন্য আমরা একটি নৌকা ভাড়া করে ছুটলাম। সূর্য একেবারে পশ্চিম আকাশে হেলে পড়েছে। সূর্যের ঝলমলে রূপের ঝলক শান্ত নদীর পানিতে প্রতিফলিত হয়ে কি এক অপরূপ আর নান্দনিকতা ছড়িয়ে দিচ্ছে চারদিকে। বাংলার কবি সাহিত্যিকরা এখানে উপস্থিত থাকলে হয়তো লিখে ফেলতেন চমৎকার রূপসী বাংলার কবিতা। শান্ত নদীতে আমাদের নৌকা তার পেখম মেলে দিয়ে একেবারে উড়ে উড়ে চলছে। অসাধারণ এক ভালোবাসা আর ভালো লাগা কাজ করছে মনের মাঝে প্রকৃতির এমন রূপে। পোড়ার চর
যে চরের মানুষেরা ঘর পোড়া গরুর মতোই ভয় ভীতি আর আতঙ্ক নিয়ে বেঁচে থাকে। এবার বুঝি তাদের হারাতে হয় বসত ভিটাসহ ঘরবাড়ি। একসময় এই চরে ছিল বিশাল কাশবন। হঠাৎ একদিন এই কাশবনে আগুন লেগে পুরো কাশবন একেবারে ছাই হয়ে যায় আর বসবাসযোগ্য ভূমি তৈরি হয় বিশাল এই চরে। তখন থেকেই এই চরের নামকরণ করা হয় পোড়ার চর। পোড়ার চরের বাচ্চাগুলোর চরের এই বালু আর পানির সাথে গড়ে ওঠে সখ্যতা। ছোটবেলা থেকেই চরের এই বালু আর নদীর পানি তাদের খেলার সাথী। তাই তো অথৈ নদীর জল তাদের কাছে আতঙ্কের কোনো বিষয় নয়। নদী ভাঙনও তাদের কাছে একটি স্বাভাবিক আর নিত্য নৈমিত্তিক ব্যাপার। ওই চকে ঘাস খাওয়াবেন? এখন কি গরুগুলা এত কাহিল কেন? এগুলো খাওয়ান না ঠিক মতো? বাবা ঘাস পানি নাই, মানুষের খরচ দোকার হয় না, গরু ফিরে টাকা দিয়ে কি জানি খাওয়াই এলা। ও, মানুষ খাওয়ারই টাকা পয়সা নাই, গরুরে কি খাওয়াবেন? কথা তো সঠিক বলেছেন। মানুষ আগে খাইতে পারলে না, তারপর গরু। তো এই যে এখান থেকে মাসকলাই হয় না গরুরে খাওয়ানোর জন্য? মাসকালে হয়তো গরু ঘি যদি খাওয়াইতে আমরা ফির খাই, ওগুলো তো বিক্রি করে আমার খাওয়া লাগে। আচ্ছা আচ্ছা, তাহলে গরুগুলা তো অনেক কষ্ট করছে। দেখেন একের হাড্ডির সার হয়ে গেছে গরুগুলা। গরুর অবস্থা শেষ। গরু এইভাবে গরু পাললে তো গরু পালাতে না পালাই ভালো। আর ভুসিও কিনি খিলিবের ভাই না, কোনোরকম খালি। এই পোড়ার চরে আছেন কত বছর যাবত? 8-10 বছর হয়। এইটা চড়ে একটু লাস্টিং হলো, তাছাড়া অন্য অন্য চড়ে আমার বয়সে 20 বার বাড়ি ভাঙা পার হয়ে গেছে। 20 বার? আমার আপনার বয়সেই 20 বার বাড়ি ভাঙছেন অলরেডি? 53 বছর বয়স আমার। 20 বার তো অনেক সময়। ওই তো 2-4 বছর থাকা লাগে আর ভাঙা লাগে। কোন কোন চরে ছিলেন যদি একটু নাম বলতেন, যেটা যেটা মনে আছে বলেন তো। পোড়াচর, খেওয়ারালগা, গোয়ালপুরি, তারপরে ভগবতীপুর, প্রথম আলোচর, যে চর ওটা সেই চর যাই আর কি। নিজের জায়গা না থাকলে মানুষের জায়গা চায় আনি বাড়ি করি, হয়তো কিছু টাকা দেওয়া লাগে এইভাবে। মানে নিজের চর থাকে না, যখন ভাঙা অন্য চরে যেখানে জায়গা উঠে সেখানে যে বাড়ি করে। অন্য মানুষের জায়গা বাড়ি করা লাগে, কিছু টাকা পয়সা দেওয়া লাগে। এই কাকা বললেন, আমরা নিজেরাই তো খাবার পাই না, গরুকে আবার কি খাওয়াবো? কতটুকু মাসকলাই বপন করেছিলাম, সেগুলোর ডাল বিক্রি করে নিজেরা কোনোভাবে কিছু চাল কিনে খেয়ে বেঁচে আছি। আমার বয়সে 20 বার নদী ভাঙনের শিকার হয়েছি, তাই জীবনের আর কিছুই নেই বাকি। ভোট চাওয়ার জন্য সবার কাছে দোয়া নেয়, দোয়া নেয়, কিন্তু কোনো কিছু করে দেয় না নাকি? কোনো কিছু করে দেওয়ার মতো মানে আশা দেয় যে আমরা যদি ইলেকশনে পাশ করতে পারি, তার সামনে আমরা তোমাকে সহযোগিতা কর্ম কি অমুক করবো তমুক করবো, এরকমের একটা করে সহযোগিতা উৎসাহ দেয়। সদাই বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে যায়, কিন্তু বাস্তবিক পক্ষে যখন তারা সেই ইলেকশনে জিতে পাশ করে, তখন আর আপনাদের আর খোঁজ খবর রাখে না। এই যে পোড়ার চরের মানুষগুলো, তাদের দেহ মন সবই আসলে পুড়ে যায় যখন এই নদীটা ভেঙে যায়। তাদের এই যে পাশ দিয়ে কিন্তু নদীটা কিন্তু একেবারে ভেঙে যাচ্ছে। ওই যে গরুটা যাচ্ছে, গরুর সাইড দিয়ে কিন্তু অনেক উঁচু, প্রায় 15 থেকে 20 ফিটের মতো উঁচু, যেখানে থেকে মানে মানুষজন পড়ে গেলে একদম নদীতে পড়বে, এতটুকু উঁচু মানে যে নদীটা এখনও ভাঙছে। তো এই নদীটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু এই মানুষজন এই বাড়িঘর নিয়ে কোথায় যাবে তার কিন্তু কোনো জায়গা নেই। আপনারা এই যে বাড়িঘরটা একদম কাছে নদী, এটা যদি ভেঙে যায় কোথায় যাবেন? যে কোনো এক জায়গার মধ্যে নির্ধারিত এলাকা থেকে চিন্তা ধারা করবেন, যে জায়গা দেখবেন যে কোন জায়গার মধ্যে বাড়িটা নিয়ে গেলে ভালো থাকবে বা পানি উঠবে না, নদী 2-4 বছর কাটা যাবে, সে জায়গার মধ্যে গেলে ভাঙবে না, মানে এমন একটা জায়গা দেখি শুনি আমার স্থায়ী রাখিয়ে সেনে বাড়ি ভাঙা নাকবে। এখন থেকে সেটার জন্য আমার চেষ্টা করা নাগে। এই চরে আপনাদের জীবিকা চলে কিভাবে, মানে কিভাবে আপনারা সংসার চালান, কি কাজ করেন? বিভিন্ন ধরনের কৃষি কাজ কাম পুরুষেরা করে, ধান কাটা কাজের মধ্যে যায়, সাইডের কাম রডের কাজের মধ্যে যায়, বালু কাটা কাজ করে, ডেড়ে জালের কাজ করে, মানে বিভিন্ন নদীতে কেউ মাছ মারে না? নদীতে মাছ নাই? আমার শহরাঞ্চল দিয়ে মাছ মারা ব্যবসাটা খুবই কমে আছে। এই চরের মধ্যে মাছ মারে না, মাছ নাই তেমন না? মাছ নাই, আর আমার শহরাঞ্চল দিয়ে মাছের ব্যবসা মানুষ খুবই কম করে, খুবই কম করে।
এই কাকি বললেন, ভোটের সময় অনেক নেতাকর্মী আমাদের কাছে আসে ভোট নেবার জন্য, কিন্তু নির্বাচনে জয়লাভের পর আর আমাদের কোনো খোঁজ খবর নেয় না। সেই প্রতিশ্রুতি দেওয়া নেতাদের আর কোনো দিন দেখতেও পাই না। আমাদের বাড়ি ভাঙার অনেক আগে থেকেই প্ল্যান করতে হয়, কোথায় যাব, কিভাবে যাব সেটা নিয়ে। এ এক দুর্বিষহ জীবন আমাদের। আমাদের দেশের সরকারও আমাদের কোনো খোঁজ করে না, আর আমরা নিজেরাও আমাদের অবস্থার পরিবর্তন করতে পারি না যুগের পর যুগ এই চরের মাঝে থেকে। কত বছর যাবত? 15-16 বছর। এর আগে কোথায় ছিলেন? আরেক চরে ছিল, ওই চরের নাম কি? ওটা হচ্ছে নাম হচ্ছে ভগবতীপুর। ভগবতীপুর চর। তা এই চরে আসছেন কয় বছর হয়েছে? এটাই আছি 3 বছর, 3.5 বছর, 4 বছর এরকম। 3.5 বছর 4 বছর যাবত এই চরে আছেন। তো এই চরে বর্তমানে কি আগের চরের থেকে অনেক ভালো লাগে? ভালো আছেন? ভালো তো ভালো না, কেমন করে এই যে ওসর হাতে এসর আছে, এছাড়া এই যে আবার নদী কাছাইছে, আচ্ছা, এই চরাতে ফির আরেক চরে কোন চরে যে যাবো তার ঠিক নাই। ঠিক নেই। এই যে নদী একদম কাছে, হ্যাঁ, যে কোনো সময় ভেঙে গেলে আপনারা কোথায় যাবেন তার কোনো জোগাড় নাই। তার কোনো জোগান নাই। আচ্ছা, তো সংসার চলছে কিভাবে এখানে আপনাদের? সংসার চলাছি মনে করো বাড়ি বউ বাচ্চা থুইয়ে বিদেশে যাই, ওটাই কামাই করি, কিছু টাকা পয়সা আনি, আবার সংসার চলাই। যদি আবার এই যে মনে করো গ্রামে যদি মানুষ নেয়, মনে করো কাইও ধান কাটা আছে, কালাই মানে কামলা পৈরত যেগুলো দেয়া এই এলাকার যেগুলো পান সেগুলো তো দেন, হ্যাঁ, অথবা অন্য ডিস্ট্রিক্টে যায়া তখন কামলা পৈরত বেচেন। কাম করি আসি। হ্যাঁ, সেগুলো করে এসে তারপরে কিছু টাকা নিয়ে আসেন, সেগুলো দিয়ে সংসার চলে। সেগুলো দিয়ে সংসার চলাই। কাম তার মানে অনেক দুঃখ আর কষ্টের মাঝে আপনাদের সংসার চলছে। কষ্টের মাঝে চলছে সংসার। পোড়ারচরের প্রতিটি মানুষ জানালো তাদের কষ্টের কথা। তাদের দুঃখ কষ্ট দেখারও কেউ নেই, শোনারও কেউ নেই। সবচেয়ে বেশি ভয়াবহ ব্যাপার হলো তাদের অনেকেই 20 বারের মতো নদী ভাঙনের শিকার হয়েছে। আমরা চাইব সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ যেন তাদের একটু হলেও খোঁজ খবর নেয়। তারা যতটা না আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, তার থেকে অনেক বেশি হতাশাগ্রস্ত আর মানসিকভাবে ভেঙে পড়েছে। মহান সৃষ্টিকর্তার কাছে তাদের জন্য সার্বিক উন্নতি কামনা করে আজকের মতো এখানেই জবনিকা টানছি। সৃষ্টিকুলের সকল প্রাণী সুখী হোক, সবাই ভালো থাক। আল্লাহ হাফেজ।